আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি বেচ 2026-এর কালকে ফিনান্স পরীক্ষা। তো ওই পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের এই ভিডিওটা বানানো। এখানে আমরা পুরা বইয়ের উপর একটা এমসিকিউর জন্য ওভারভিউ দিব। ইনশাল্লাহ এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ এমসিকিউ কমন পাবেন। তো প্রথম এই লাইন থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এই যেটা থেকে, যে সমাজ সভ্যতার ক্রমবিকাশ, বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের কারণে ব্যবসা বাণিজ্য কি পেয়েছে, কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এরপরে দিতে পারে হচ্ছে এইখানে, বর্তমানে অর্থায়নকে ব্যবসায় কি হিসাবে বিবেচনা করা হয়, মূল চালিকা শক্তি। অথবা বলতে পারে কাকে ব্যবসায়ের মূল চালিকা বলে, তখন হবে অর্থায়নকে। তারপরে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে অর্থায়ন কি নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তাহলে তহবিল ব্যবস্থাপনা থেকে এমসিকিউ আসতে পারে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তারপরে হচ্ছে এই লাইন থেকে এটা এমসিকিউ আসতে পারে, অর্থায়ন বলতে কি বোঝায়, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে। তারপরে এখান থেকে আর আসার একটা চান্স নাই। এখান থেকে দিতে পারে হচ্ছে এই যেগুলা, যে স্কোয়ার, বাটা, কোহিনূর, এগুলো হচ্ছে একটু বড় ধরনের প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে কোম্পানি। এগুলার একটু মানে অন্যদের থেকে তাদের যে তহবিলের যে ব্যবস্থাপনা একটু ভিন্ন। তো পরীক্ষায় আসতে পারে যে কোন প্রক্রিয়া, মানে কোন ধরনের ব্যবসায়ের তহবিল ব্যবস্থাপনা ভিন্ন, তখন আসবে হচ্ছে যৌথ মূলধনী। এখান থেকে এটা কোয়েশ্চেন আসতে পারে। এরপর আসতে পারে এই যে প্রতিষ্ঠানের সুনাম, মুনাফার হার, গ্রাহক সেবা, ভোক্তা সন্তুষ্টি, এগুলো শেয়ার বাজারের মূল্য বৃদ্ধিতে মানে প্রাইস বাড়াতে সহযোগিতা করে। এটা বহুপদীতে আসতে পারে যে কোনটি কোনটি যে শেয়ার বাজারের মূল্য বৃদ্ধিতে সহযোগিতা করে, তখন আমরা এই অপশনগুলো থেকে দেখব। পরে অর্থায়নের ক্রমবিকাশের ধারা থেকে আসতে পারে হচ্ছে আহ, কত শতাব্দীর পরে আহ, শিল্প বিপ্লবের পরে, মানে কত শতাব্দী শিল্প বিপ্লবের পরে উৎপাদন কৌশল জটিল হয়, তখন হবে সপ্তদশ শতাব্দী। এরপরে এখান থেকে আসতে পারে হচ্ছে আহ, এই যে ক্লাসিক্যাল ধারার ব্যষ্টিক অর্থনীতির উন্নতির সাথে সাথে ব্যবসার নিজস্ব ও বিশ্বায়িত অর্থনীতি ঊনবিংশ শতাব্দীর অর্থায়ন সম্পৃক্ততা ছিল। এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। পরে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে অর্থায়নের বিকাশে মূল চারণ ভূমি কি, যুক্তরাষ্ট্র, এটা ইউএসএ। আমরা অনেক সময় হচ্ছে আমেরিকা মনে করি, সরি ইংল্যান্ড মনে করি, এটা হচ্ছে যুক্তরাজ্য না, এটা যুক্তরাষ্ট্র। তাইলে পরীক্ষা যদি আসে অর্থায়নের মূল চারণ ভূমি কি, তাহলে হবে যুক্তরাষ্ট্র। এরপর এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, যেমন 30-এ কি হয়, 30-এর দশকে কি হয়, 40-এর দশকে কি হয়, এখান থেকে এই এমসিকিউ গুলো আসতে পারে। তো আমরা একটু সামারি বলি, 30-এর আগে হচ্ছে একটা মানে সবগুলো কোম্পানি একটা কি করতে চাই, একত্রীকরণ করতে চাই। তাহলে 30-এর আগে কি করে, একত্রীকরণ। 30-এ এসে কি করে, তাদের একত্রীকরণ সফলতা পায়নি, তাই একটা কি দেখা দেয়, চরম মন্দা দেখা দেয়। তো পরীক্ষা যদি আসে চরম মন্দা কখন দেয়, তাইলে হবে 30-এর দশক। 40-এর দশকে কি হয়, তারল্যর প্রয়োজন দেখা দেয়। পরীক্ষা দিতে আসে কখন তারল্যের প্রয়োজন দেখা দেয়, 40-এর দশক। 50-এ এসে কি হয়, 50-এ এসে আমাদের অর্থায়নের যে পূর্বের দৃষ্টিভঙ্গি, এটাকে পরিবর্তন করতে তারা লাভজনক খাতে বিনিয়োগ করে। এজন্য এটাকে বলা হয় অর্থায়নের সনাতন ধারা। তাহলে এটাকে বলা হয় সনাতন ধারা। 60-এর দশকে এসে তারা নতুন অর্থায়ন শুরু করে, যেটাকে আধুনিক অর্থায়ন বলা হয়। আর এখানে মূল উদ্দেশ্য ছিল শেয়ার বাজার সর্বাধিকরণ। এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট। শেয়ার হোল্ডারদের শেয়ার বাজার সর্বাধিকরণ ছিল মূল উদ্দেশ্য, আর এটাকে বলা হয় আধুনিক অর্থায়ন। এরপরে 70-এ এসে কম্পিউটার অধ্যায় শুরু হয়। কম্পিউটার অধ্যায় বলতে এখানে বিভিন্ন থিওরি, সূত্র, এই জিনিসগুলো এখানে আসে। এর মধ্যে বিভিন্ন, যেমন হ্যারি মার্কুইজ, মার্টিন মিলার, এরা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন গাণিতিক সূত্র দিয়ে তারা ভূমিকাও করে। 80-এর দশকে এসে বাজার একটু প্রতিযোগিতামূলক একটু বাড়া শুরু করে। আর 90-এ সবচেয়ে ইম্পর্টেন্ট, এই দশকে এসে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আত্মপ্রকাশ করে। পরীক্ষা এখান থেকে ডাব্লিউটিওর পুনরুদ্ভব আসতে পারে। আবার বলতে পারে কে ডাব্লিউটিও কোন দশকে আত্মপ্রকাশ করে, আবার ডাব্লিউটিওর পূর্ণরূপ কি, এই দুটো এমসিকিউ আসতে পারে এখান থেকে। অর্থনীতি শ্রেণীবিভাগ থেকে কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে আহ এখান থেকে আসবে না, পারিবারিক অর্থায়নের থেকে না, এই যে এখান থেকে আসতে পারে যে প্রতিটি সরকার একটা কি ব্যবস্থাপনা আছে, অর্থ ব্যবস্থাপনা। তারপর এখান থেকে আসতে পারে হচ্ছে সরকারি অর্থায়নের আগে ব্যয় নির্ধারণ করে, কোন অর্থায়নে আগে ব্যয় নির্ধারণ করা হয়, তাহলে সরকারি অর্থায়নে। তারপর হচ্ছে কোন অর্থায়ন অলাভজনক, এটা হচ্ছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, সমাজ কল্যাণ, এটা আসতে পারে। তাহলে অলাভজনক, সমাজ কল্যাণ, আর আগে ব্যয় নির্ধারণ করা হয়। সরকারি অর্থায়নের আয়ের উৎসগুলো কি কি, এই যেগুলো আয়ের উৎস, আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে আয়ের উৎস। আর ব্যয়ের উৎস হচ্ছে অবকাঠামো, আমরা যেগুলো বলি আর কি, রাস্তাঘাট, সেতু, এগুলো। এই যে বিসিআইসি পূর্ণরূপ কি, এই জিনিসটা একটু দেখে রাখবেন, এটা একটা শিল্প প্রতিষ্ঠান। আইডিপির পূর্ণরূপ কি, তারপর হচ্ছে এডিবি। এখান থেকে আসতে পারে সরকার কোন কোন বিদেশি থেকে লোন নেওয়া থাকে, তাহলে এডিবি, আইডিবি, এখান থেকে আসতে পারে। আন্তর্জাতিক অর্থায়নে কি নিয়ে আলোচনা করে, আমদানি রপ্তানি, এই কোয়েশ্চেনটা আসতে পারে। তারপর আমরা কি কি আমদানি করি, কাঁচামাল, মেশিনারি, ওষুধ, পেট্রোলিয়াম। আর আমাদের দেশটা আমদানি নির্ভর দেশ, এই জন্য আমরা
রপ্তানি থেকে আমদানি বেশি করি, এই জন্য আমাদের কি হয়, বাণিজ্য ঘাটতি হয়। তাহলে আমাদের আমদানি কি হয়, আমদানি আমদানিটা বেশি হয়, রপ্তানিটা কম হয়। এই কারণে আমাদের বাণিজ্যিক ঘাটতি, আর এই বাণিজ্যিক ঘাটতি পূরণ করে কে, রেমিটেন্স পরীক্ষাটা আসতে পারে। অব্যবসায়ী প্রতিষ্ঠান লাগবে না। এই যে এখান থেকে আসতে পারে অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কি, ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন যেটা আমরা মানে করব, আমরা পুরাটাই অব্যবসায় প্রতিষ্ঠানে আমরা পুরাটাই এইটা নিয়ে পড়াশোনা করি, সরি অব্যবসায় বলি, ব্যবসা অর্থায়নে আমরা ব্যবসা অর্থায়নে পড়ি। যে এটা আসতে পারে যৌথ মূলধনী কোম্পানি অর্থায়নের প্রক্রিয়া একটি কি ধরনের, ভিন্ন ধরনের, এখান থেকে আসতে পারে, কারণ তারা শেয়ার বিক্রি করে আর বাকিরা কিন্তু শেয়ার বিক্রি করে না। তারপরে আমাদের এখানে আসতে পারে যে কোম্পানির মূল মালিক কারা, তারা হচ্ছে শেয়ার হোল্ডার। পরীক্ষা আসতে পারে যে কোম্পানির মূল মালিক কে, শেয়ার হোল্ডার। আর আমরা যখন শেয়ার কিনি তখন আমাদেরকে কি দেওয়া হয়, লভ্যাংশ। যারা শেয়ার কিনে লভ্যাংশ পায়, আর যারা ঋণপত্র কিনে বা ডিবেঞ্চার কিনে বা যারা ঋণ নেয় তারা কি পায়, সুদ পায়। এটা আসতে পারে। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কোনো কোম্পানি যদি মানে অনুমোদন নিতে চায় তাহলে তাদের কি করতে হয়, তারা হচ্ছে একটা ওই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সরি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ থেকে অনুমতি নিতে হয়। এখান থেকে আসতে পারে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। এরপরে এখান থেকে আসার চান্স নাই, এখান থেকে লাগবে না। ব্যবসায়িক গুরুত্ব এগুলো লাগবে না, অনগ্রসর ব্যাংক এগুলো জাস্ট একটু পয়েন্টগুলো মনে রাখবেন তাইলেই হবে। এই যে ব্যবসায়ের নীতিমালা খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারল্য ভার্সেস মুনাফা নীতি। তারল্য ভার্সেস মুনাফা নীতি কি, যে আমরা যখন আমাদের নগদ টাকা, আমরা একটা ব্যবসা করি, যখন আমরা আমাদের টাকাগুলা আমাদের কাছে রেখে দিই, তখন কি হয়, আমরা এই টাকাগুলো চাইলে বিনিয়োগ করে মুনাফা করতে পারি। কিন্তু আমরা বিনিয়োগ না করে আমাদের কাছে সবগুলো টাকা রাখার কারণে কি হবে, আমাদের টাকাগুলো অলস পড়ে থাকবে। আবার সব টাকা যদি আমি ব্যাংক বিনিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার ব্যবসায় যে চলার যে দৈনন্দিন যে খরচ, এগুলো কিন্তু আমার চলবে না, তখন এই ঝামেলা হয়। এই তারল্য ভার্সেস মুনাফা নীতি হচ্ছে নগদ টাকা এমন ভাবে রাখতে হবে যেন মুনাফাও আসে, তারপরে আমার ব্যবসা পরিচালনা হয়। তো এখান থেকে পরীক্ষা যদি আসতে পারে এরকম, যে নগদ টাকা যদি আমার কাছে বেশি থাকে, আমার নগদ টাকা থাকলে তো আমি বিনিয়োগ করবো না, তাহলে বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমলে মুনাফা কমে যাবে। তাহলে আসতে পারে নগদ আর মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক, এটা হচ্ছে বিপরীতমুখী। এই যে এমসিকিউটা 100% মনে রাখেন, কোনো না কোনো একটা বোর্ডে আসবে, 1000% শিওর ইনশাআল্লাহ। তো এখান থেকে আসবে যে তারল্য ও মুনাফার মাধ্যমে কি ধরনের সম্পর্ক, বিপরীতমুখী। অথবা নগদ ও মুনাফার মাধ্যমে কি ধরনের সম্পর্ক, বিপরীত। কারণ নগদ বেশি থাকলে মুনাফা কমে, মুনাফা বেশি থাকলে, সরি নগদ কম থাকলে মুনাফা বাড়ে। এটা উপযুক্ততা নীতি কি, উপযুক্ততা নীতি হচ্ছে আমরা যখন একটা বড় ধরনের টাকা নিব, তো ওই টাকা দিয়ে আমরা বড় খরচ চালাবো। আমরা যখন ছোট ধরনের টাকা নিব সেটা দিয়ে আমরা ছোট খরচ চালাবো। যেমন আমি যদি 5 লাখ টাকা লোন নেই ব্যবসার জন্য, আমি ব্যবসার ফ্রিজ, এসি এগুলো কেনার চেষ্টা করব। আবার আমি যখন 50,000 টাকা নিব, এগুলো দিয়ে আমি কি করব, রেগুলার খরচ যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, এই খরচগুলো দেওয়ার চেষ্টা করব। এটাকেই বলা হয় উপযুক্ততা নীতি। তারপর হচ্ছে ব্যবসায় বৈচিত্র্যায়ন বা ঝুঁকি বন্টন নীতি। ব্যবসায় বৈচিত্র্যায়ন ঝুঁকি বন্টন নীতি কি, একটা ডায়লগ আছে যেরকম, ডু নট পুট অল ইউর এগস ইনটু ওয়ান বাস্কেট। মানে তুমি যদি তোমার সবগুলো ডিম একটা বাস্কেটে রেখে দাও, বাস্কেটটা পড়লে তোমার সব ডিম ভেঙে যাবে, এই জন্য ডিমগুলো আলাদা আলাদা পাত্রে রাখতে হবে। তো এই জিনিসটা এরকম, আমি যখন বিনিয়োগ করবো, আমরা একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে, মানে একাধিক সেক্টর বা একাধিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো। এটাকে বলা হয় ঝুঁকি বন্টন নীতি, বৈচিত্র্যায়ন নীতি, এটাকে পোর্টফোলিও নীতিও বলা হয়। তো এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে কি, ঝুঁকি হ্রাস করা। এই পরীক্ষাতে এমসিকিউ মনে রাখবেন যে এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। আর্থিক ব্যবস্থার সিদ্ধান্ত কার্যাবলী কয়টা, দুইটা। এখান থেকে আসতে পারে একটা আয় সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, একটা ব্যয়, একটা বিনিয়োগ। আয় সিদ্ধান্ত মানে কি, আমরা যেগুলো যদি কোনো জায়গা থেকে টাকা নিয়ে আসি, মানে আমরা কোন জায়গা থেকে টাকা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, এটাকে বলে আয় সিদ্ধান্ত। যেমন পরীক্ষা এরকম বলতে পারে, মিস্টার করিম ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে আসে, এটা একটা কি ধরনের সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্ত। আর ব্যয় সিদ্ধান্ত হচ্ছে ওই টাকাটা আমি কিভাবে বিনিয়োগ করবো, বা কি এই টাকা দিয়ে আমি কোনো স্থায়ী সম্পত্তি কিনবো কিনা। আমি যদি একটা মেশিন কিনি, যেমন কোয়েশ্চেন আসে, মিস্টার করিম একটা 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে, এটা কি ধরনের সিদ্ধান্ত, ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর একজন, আর কিছু লাগবে না এখান থেকে, শেষ মোটামুটি এইগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনাদের চ্যাপ্টার আছে, চ্যাপ্টার থ্রি, থ্রি 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 না 4। আচ্ছা, চ্যাপ্টার 4-এ যেটা করবেন, অর্থের সময় মূল্য থেকে এখানে প্রথমে আসে যে অর্থায়নের বেশিরভাগ সিদ্ধান্তের মূল জড়িত কি, অর্থের সময় মূল্য। এই কোয়েশ্চেনটা আসতে পারে প্রথমে। পরে একটা জিনিস কোয়েশ্চেন আসে যে অর্থের মানে সময়ের সাথে সাথে অর্থের কি পরিবর্তন হয়, অর্থের মূল্যের পরিবর্তন হয়, এটা। তারপরে এখান থেকে আমরা এই যে অর্থের সময় মূল্যের মূল কারণ কি, সুদের হার। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে অর্থের সময় মূল্যের মূল কারণ কি, কেন চেঞ্জ হয়, সেটা হচ্ছে সুদের হার। পরে অর্থের সময় মূল্যের গুরুত্ব কয়টি, এটা হচ্ছে 3টি। এই 3টি গুরুত্ব দেখবেন। একটা হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় মানে কি, আমি যখন
একটা খাতে বিনিয়োগ করে আরেকটা খাতে বিনিয়োগ করার সুযোগটা আমি হারিয়ে ফেলবো, এটাকে বলা হয় সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা হচ্ছে এরকম, আপনি সকালে ঘুমানো আর ঘুম থেকে সূর্য দেখার আনন্দ একসাথে কিন্তু পাবেন না। ঘুমাইলে সূর্য দেখতে পারবেন না, সূর্য দেখলে ঘুমাইতে পারবেন না, একটা করলে একটা ছাড়তে হবে। তো এটা হচ্ছে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় হচ্ছে একটা খাতে বিনিয়োগ করতে গেলে আরেকটা খাতে বিনিয়োগ করার যে সুযোগ হাতছাড় করা করা হয়, এটা সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় আমরা মোটামুটি এই যে এখানে একটা রুল 72 দিয়ে একটা জমির দ্বিগুণ বের করছে, রুল 72টা দেখে রাখবেন, আমি সামনে যদিও বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে প্রতিটি বিনিয়োগের সিদ্ধান্তের সাথে কি জড়িত, আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ, এটা কোয়েশ্চেনটা দিতে পারে আমাদের। এরপর হচ্ছে এই যে এটা, যে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করা হয়, তাহলে কিসের ক্ষমতা, কিস্তি পরিশোধের ক্ষমতা, এটা দিতে পারে। এরপর এখান থেকে আর লাগবে না। এরপর দেখেন এখানে দুইটা জিনিস আমি বলে রাখি, এখানে আমি আমার সাপ্লিমেন্ট থেকে বলি। এই যে আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে, এই যে মূল্য নির্ধারণকরণ প্রক্রিয়া। আচ্ছা আমি এটা একটু একটু বড় করে দেখাই, এখান থেকে এই কনসেপ্টটা করবেন। বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে, অর্থের ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে রূপান্তর করা, মানে বর্তমান মূল্য বের করাকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে, ভবিষ্যৎ মূল্য বের করাকে চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে, ক নম্বরে বা খ নম্বরে আসতে পারে, তবে এমসিকিউ আসতে পারে বাট্টাকরণ প্রক্রিয়ায় কোন মূল্য বের করা হয়, বর্তমান মূল্য, কোন মূল্যকে ভাগ করা হয়, তাহলে আসতে পারে হচ্ছে কি ভবিষ্যৎ মূল্যকে। অথবা চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় কোন মূল্য বের করা হয়, ভবিষ্যৎ মূল্যকে বের করা হয়। চক্রবৃদ্ধিকরণ কোন মূল্যকে গুণ করা হয়, তাইলে আসবে কি মূল্যকে, বর্তমান মূল্যকে। এখানে এই দুইটা এমসিকিউ আসতে আসতে পারে। আচ্ছা, এরপরে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে আমার এই যে এই সূত্রগুলো একটু ভালো করে দেখবেন, এখান থেকে সূত্রের ক্ষেত্রে এই এমসিকিউ আসবে, ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো এখান থেকে আসবে, এই সূত্রগুলোকে দেখবেন। আর এম এর মানের ক্ষেত্রে এই যে দৈনিক হলে কতবার, 365 বার, সাপ্তাহিক হলে 52 বার, পাক্ষিক মানে 15 দিনে একবার, তাহলে বছরে 24 বার, মাসিক হলে 12 বার, ত্রৈমাসিক হলে 4 বার, অর্ধবার্ষিক হলে 2 বার, বার্ষিক হলে 1 বার। এই জিনিসগুলো একটু দেখবেন যে এম এর মান কোনটাতে কত আসে। আর আরেকটা জিনিস হচ্ছে এই জিনিসটা লাগবে, সরল সুদ। সরল সুদ কাকে বলে, আসলের উপর যে সুদ ধরা হয় তাকে সরল সুদ বলে। সরল সুদ সাধারণত কি হয়, আমি 100 টাকা যদি বিনিয়োগ করি, এই 100 টাকার উপর প্রত্যেক বছরেই একটা সেম অ্যামাউন্ট সুদ আমি পেতে থাকবো, এটাকে বলে সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপর। সুদ আসল মানে কি, আমি ধরেন 1 টাকায় বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে সুদ পাইলাম, ওই সুদটা যোগ করার পর আবার ওই টাকার উপর আমাকে সুদ দিবে, এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। মানে সুদ আসলের উপর যে সুদ দেওয়া হয়, এখানে সুদের হার বাড়তে থাকে, মানে সুদের পরিমাণটা প্রতি বছরে বাড়ে। নামিক সুদ কি, ঋণ গ্রহীতা ঋণদাতা, মনে করেন আমি একটা ব্যাংক আমাকে বলছে আপনাকে 10% ঋণে আমি সুদ দিব, সরি ঋণ দিব, তাহলে এই 10% যে সুদে আমাকে ঋণ দিবে, আমার সাথে ওনার যে একটা বার্ষিক সুদের একটা কন্ট্রাক্ট হয়েছে, বা যে সুদটা কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছে, এটাকে নামিক সুদ বলে। কিন্তু দেখা যাচ্ছে যখন এই সুদটা আমি মাসিক অথবা ত্রৈমাসিকে আমি বের করি, মানে আমরা ইয়ার বের করি, তখন সুদটা কিন্তু এক থাকে না, চেঞ্জ হয়ে যায়। ওই সুদটাকে বলা হয় কার্যকরী সুদ বা প্রকৃত সুদ, এটা একটু মনে রাখবেন। এরপরে এখান থেকে বই থেকে আসার মতো কোয়েশ্চেন আর নাই। এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবেন, এখান থেকে এই জিনিসটা মনে রাখবেন, ইয়ারের পূর্ণরূপ কি, এফেক্টিভ অ্যানুয়াল রেট, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসেন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। প্রথমে আসবেন হচ্ছে চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের এখান থেকে এটাই আসে, এখান থেকে যে কিসের থেকে ঝুঁকি সৃষ্টি হয়, বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়। কারণ আমার প্রত্যাশার প্রাপ্তির মধ্যে একটা যে পার্থক্য, সেটাকে আমরা ঝুঁকি বলি। তো এই পরীক্ষা আসতে পারে কিসের থেকে ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়। এরপরে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে এখান থেকে লাগবে না, এখানে লাগবে না, এই যে এটা ঝুঁকির আরেকটা ধারণা হলো আয়ের উত্থান পতন। যত বেশি উত্থান পতন হয় ঝুঁকি, তত বেশি ঝুঁকি। উত্থান পতন না থাকলে ঝুঁকি নাই। এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে যে উত্থান পতন বেশি হলে ঝুঁকি কি হয়। আচ্ছা, এখানে এই কোশ্চেনটা একটু পড়বেন, ঝুঁকি নিশ্চিতের মধ্যে পার্থক্য কি, এটা আপনার এমসিকিউর জন্য আসতে পারে, সরি খ নম্বরের জন্য আসতে পারে। যেমন আমি বলি ঝুঁকি কি, ঝুঁকি হচ্ছে আমি যে অনিশ্চয়তা, যে অংশটুকু পরিমাপ করতে পারি, ভবিষ্যতে আমাদের কি হবে না হবে সবটুকু অনিশ্চয়তা, কিন্তু এর মধ্যে আমরা যেটা মানে গাণিতিক ভাবে ক্যালকুলেশন করে রিডিউস করতে পারবো, কমাইতে পারবো, সেটা হচ্ছে ঝুঁকি। মনে করেন ভবিষ্যতে দুইটা না ঘটনা ঘটলো, একটা হচ্ছে ম্যানেজার মারা গেল একটা প্রতিষ্ঠানের, আর হচ্ছে কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো এক কারণে কি বলো ওই যে লস হইলো, বা অথবা আমার কোনো কারণে আগুনে আমার পণ্য পুড়ে গেল। এখন আমি আগুনে কতটুকু পণ্য পুড়ছে আমি কিন্তু সেটা ক্যালকুলেশন করতে পারবো, তাহলে এটা আমি মেজারমেন্ট করতে পারবো। কিন্তু ম্যানেজার মারা যাওয়ার কারণে আমি পারবো না, তাহলে ওইটা অনিশ্চয়তা ম্যানেজারেরটা, আর যেটা আমার আগুনে হচ্ছে ওইটা হচ্ছে ঝুঁকি। আর ঝুঁকি হ্রাস করার একটা কৌশল হচ্ছে যে অগ্রিম সেলস করতে, আমরা সেল করতে পারি। কারণ অগ্রিম সেল করলে আমাদের যেটা হবে, সেল কমে গেলেও আমাদের কাবার দেওয়া যাবে।
আচ্ছা, ঝুঁকির এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আমার সাপ্লিমেন্ট থেকে দেখাচ্ছি। এই যে ঝুঁকির প্রকারভেদ, দেখেন ঝুঁকির প্রকারভেদের মধ্যে প্রথম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আগে আমি বলি ঝুঁকি কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দুইটা ঝুঁকি, ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে দুইটা ঝুঁকি। আমি এখানে একটু হাইলাইট করে দিই। এই যে এটা হচ্ছে ব্যবসায়িক, এটা হচ্ছে ব্যবসায়িক যারা তাদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আর নিচে যেটা আছে এটা হচ্ছে বিনিয়োগকারী থেকে ঝুঁকি, এটা বিনিয়োগকারী থেকে ঝুঁকি। তাহলে এটা ব্যবসা বিনিয়োগকারী আর এটা ব্যবসায়ী। এখন দেখেন ব্যবসায়িক ঝুঁকি কি, আমাদের রেগুলার কিছু খরচ থাকে না, পরিচালন ব্যয় যেমন কাঁচামাল কেনা, বিদ্যুৎ বিল পরিশোধ, এই খরচগুলো যদি আমি মেটাতে না পারি আমার যে ঝুঁকি তৈরি হবে তাকে বলা হয় ব্যবসায়িক ঝুঁকি। তাহলে এই যে আমি যদি পরিচালন ব্যয়ের মেটানোর অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। এখন এখানে একটা কথা আছে, এই যে এই জায়গাটা, যে এর উৎস হিসাবে বিক্রয় মূল্য পরিবর্তন, বিক্রয় পরিবর্তন, উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তন, স্থায়ী খরচের প্রবণতা ইত্যাদি, এই অপশনগুলো একটু মনে রাখবেন, এগুলো বহুপদীতে আসতে পারে। যে এর উৎসগুলা কি, মানে ব্যবসায়িক ঝুঁকির উৎসগুলা কি, এগুলো আসতে পারে, এখান থেকে একটু মনে রাখবেন। আর কখন ব্যবসায়িক ঝুঁকি হয়, যখন আমরা অভ্যন্তরীণ উৎস থেকে আমরা কি করি, তহবিল সংগ্রহ করি, এটা একটা এমসিকিউ আসতে পারে, মনে রাখবেন। আবার এই যেটা আসতে পারে, বিক্রয়ের আয় স্থিতিশীলতা না থাকলে কি, মানে কখনো বেশি কখনো হইলে তাহলে পরিচালন ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। আচ্ছা এটা। এরপরে আর্থিক ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি হচ্ছে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে বহিস্থ উৎস। ঋণ মূলধন ব্যবহার করলে যে ঝুঁকি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে, অথবা বহিস্থ উৎস থেকে যদি আমরা ঋণ মানে টাকা কালেক্ট করি তাহলে যে ঝুঁকি হয় তাকে কি বলা হয়, আর্থিক ঝুঁকি বলে, অথবা দায়ী পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায় আর্থিক ঝুঁকি বলে। তাহলে তিনটা কথা বলতে পারে, একটা হচ্ছে ঋণের কথা, একটা হচ্ছে বহিস্থ উৎসের কথা, আর একটা হচ্ছে দায়ী পরিশোধের অক্ষমতা। কারণ ঋণ মূলধন ব্যবহার করলে আমাদের সুদ দেওয়া কি বাধ্যতামূলক, মানে এই সুদ যদি দিতে না পারি আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের লোনের পরিমাণটা এমন অবস্থা হয় যে আমাদের ব্যবসা দেউলিয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, বিনিয়োগকারী কারা, যারা অন্যের ব্যবসায় টাকা বিনিয়োগ করে। তো এর মধ্যে প্রথমটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। সুদের হারের ঝুঁকি কি, দেখেন যখন বন্ড, ডিভেঞ্চার এসবের জিনিসের দাম এমনি ওঠানামা করে, এভাবে ওঠানামা করে, তার সাথে সাথে সুদের হারটা কিন্তু ওঠানামা করতে থাকে। তো এই যে সুদের হারের সাথে বন্ডের দাম ওঠানামা করে এটাকে বলা হয় সুদের হারের ঝুঁকি। এখন মনে করেন বন্ডের দাম এতটুকু বাড়ছে, দেখা যাচ্ছে সুদের পরিমাণ কমতেছে, হ্যাঁ সরি সুদের পরিমাণ বাড়তেছে, বন্ডের দাম কমতেছে, আবার বন্ডের দাম কমতেছে, সুদের পরিমাণ বাড়তেছে। ও, এখানে কিন্তু একটা কাহিনী আছে যে সুদের হার বাড়লে বন্ডের দাম কমে, হ্যাঁ সুদের হার কমলে বন্ডের দাম বাড়ে, এটা একটা মানে ব্যাপক জিনিস, সেটা হয়তো ইন্টারে হয়তো পড়ানো হবে, আমি জাস্ট বলে রাখি, এটা মনে রাখলে হবে। সুদের হার বাড়লে বন্ডের দাম কমে, সুদের হার কমলে বন্ডের দাম বাড়ে। তাহলে এই যে এটা একটা সম্পর্ক, এটা কি ধরনের সম্পর্ক, বিপরীতমুখী। পরীক্ষা আসতে পারে সুদের হারের সাথে বন্ডের বা ডিবেঞ্চারের কি সম্পর্ক, বিপরীতমুখী। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল সুদের হারের ঝুঁকি। তারল্য ঝুঁকি কি, তারল্য ঝুঁকি বলতে ধরেন মনে করেন আপনার কাছে একটা আইফোন আছে আর একটা আপনার কাছে সিম্ফনি ফোন আছে, মানে আপনার টাকা দরকার, হ্যাঁ আপনি খুব সহজে ভালো প্রাইসে খুব আর্লি কোন ফোনটা সেল করতে পারবেন, অবশ্যই আপনি আইফোনটা সেল করতে পারবেন, কারণ এটার মার্কেট বড়, কাস্টমার আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, সবকিছু মিলে। ঠিক তারল্য ঝুঁকিটা হচ্ছে আপনি যখন কোনো একটা সম্পদ খুব দ্রুত এবং যুক্তিসঙ্গত মূল্যে, যুক্তিসঙ্গত মানে মানে আপনার ফেয়ার প্রাইসে সেল করতে না পারবেন, তখন আপনার যে ঝুঁকিটা সৃষ্টি হবে সেটাকে তারল্য ঝুঁকি বলে। এখন মনে করেন শেয়ারের কথা বলি, কারণ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই শেয়ার বন্ড ডিবেঞ্চারের ক্ষেত্রে যেটা হয়, শেয়ারের মার্কেটটা অনেক বড়, এই জন্য আমরা চাইলে শেয়ার বন্ড ডিবেঞ্চারগুলো আমরা সহজে কি বিক্রি করতে পারি, মানে কাস্টমার আছে, শেয়ার বন্ড সরি শেয়ারগুলো বিক্রি করতে পারি, কাস্টমার আছে। কিন্তু বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আমরা পারি না বন্ড ডিবেঞ্চারের ক্ষেত্রে, কারণ বন্ড ডিবেঞ্চারের ক্ষেত্রে মার্কেটটা অনেক ছোট এবং কাস্টমার কম থাকে, পাওয়া যায় না, এই জন্য বন্ড ডিবেঞ্চারের আপনার তারল্য ঝুঁকি অনেক বেশি। আবার এক মালিকানা অংশীদারি যৌথ মূলধনের ক্ষেত্রে এক মালিকানার মানে তারল্য ঝুঁকি অনেক বেশি, কারণ এক মালিকানা সাধারণত কি থাকে, এক মালিকানা অংশীদারির তারল্য ঝুঁকি বেশি, চেয়ার, টেবিল, এই জিনিসগুলো সহজে সেল করা যায় না আপনার ব্যবসায় যদি প্রয়োজন হয়। কিন্তু যৌথ মূলধনী যেহেতু শেয়ার নিয়ে কাজ করে, ওইটার আবার তারল্য ঝুঁকিটা অনেক কম। তাহলে ব্যবসায়ের পার্সপেক্টিভে আমি যদি বলি, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমার এখানে এই যে কি বলে, এই যে এক মালিকানা অংশীদারির তারল্য ঝুঁকি বেশি, কিন্তু আবার অন্যদিকে বন্ড ডিবেঞ্চারের তারল্য ঝুঁকি বেশি, শেয়ারের না, সরি অন্যদিকে শেয়ারের কম, তারল্য ঝুঁকি কম, এটা কম হবে, শেয়ারের তারল্য ঝুঁকি কম, বন্ড ডিবেঞ্চারের তারল্য ঝুঁকি বেশি, আর এক মালিকানা অংশীদারের তারল্য ঝুঁকি বেশি হবে। এরপরে আসেন আহ ঝুঁকির তাৎপর্য। এই যে এখান থেকে ঝুঁকির তাৎপর্য জাস্ট একটু রিডিং করে রাখবেন, এটা জাস্ট প্রথম লাইনটা একটু পড়ে রাখবেন, যে ব্যবসায়ের
প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের চাহিদার উপর। তাহলে পরীক্ষা আসতে পারছে কিসের চাহিদার উপর? ব্যবসার মুনাফা অর্জন নির্ভর করে, তাহলে পণ্যের চাহিদার উপর। এটা জিনিসটা একটু মনে রাখবেন। আর এখান থেকে যে ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকিবহুল আয়। ঝুঁকিমুক্ত আয় কি? যেখানে ঝুঁকি নাই, মানে আমি যা আশা করব তাই পাবো। যেমন সরকার সরকার যেগুলো ইস্যু করে, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলোতে কিন্তু কোনো ঝুঁকি থাকে না, কারণ সরকার যা বলে তাই দেয়। এই জন্য এগুলো ঝুঁকিমুক্ত আয়। অথবা আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক কিন্তু আপনাকে একটা ফিক্সড সুদ দিবে, ওটাও ঝুঁকিমুক্ত আয়। কিন্তু আপনি শেয়ার কিনেন, শেয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাকে বলে দিবে না কত পার্সেন্ট প্রফিট পাবেন, ওটা চেঞ্জ হয়, এই জন্য এটা একটু ঝুঁকিবহুল আয়। এই যে আদর্শ বিচ্যুতি, এটা সূত্রটা দেখে রাখবেন, এটা হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসবে, এমসিকিউ আসতে পারে এখান থেকে। আর আদর্শ বিচ্যুতি কাকে বলে এটা একটু দেখে রাখবেন। এখান থেকে আর লাগবে না। এবার আসেন চ্যাপ্টার 6-এ মূলধন আয় ব্যয় প্রাক্কলন। আচ্ছা, প্রথমে আসেন মূলধন বাজেটিং কি। মূলধন বাজেটিং হচ্ছে আমাদের, মূলধন বাজেটিংটাকে কিসের সাথে জড়িত আমি একটু বলি। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ অথবা স্থায়ী সম্পদের সাথে জড়িত। আমরা যখন কোনো একটা দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ, যেমন মেশিন, চেয়ার, চেয়ার বলেন, আসবাবপত্র বলেন, ফ্রিজ বলেন, এসি বলেন, এগুলো যখন আমরা কিনি, তখন কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কিনবো নাকি কিনবো না। এই যে কিনবো নাকি কিনবো না, যেটার সাথে যে জড়িত, এটাকে মূলধন বাজেটিং বলে। তাহলে মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটিং হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, যার সাথে স্থায়ী সম্পত্তি কেনা, বসানো, আধুনিকায়ন করা, সব কিছু রিলেটেড। স্থায়ী সম্পদ, নট প্রোডাক্ট। পরীক্ষা কিন্তু আসতে পারে যে মূলধন বাজেটিং এর সাথে জড়িত নয় কোনটি, তখন পণ্য রিলেটেড কিছু থাকলে ওটা জড়িত না। হ্যাঁ, আবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে নিট মুনাফার থেকে কি করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়? এই যে অবচয় যোগ করলে, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি এটা। আচ্ছা, এরপর দেখেন মূলধন বাজেটিং এ অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। পরীক্ষা আসতে পারে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি কি? মূলধন বাজেটিং। আর মূলধন বাজেটিং ব্যর্থ হলে এর দায় নিতে হয় কাকে? এ দায় নিতে হয় অর্থ ব্যবস্থাপককে। এই কোয়েশ্চেনটাও আসতে পারে ইনশাল্লাহ। তারপরে এখানে গেল এই যে মূলধন বাজেটিং এর গুরুত্ব কয়টি? এই তিনটি গুরুত্ব দেখবেন। একটু বলে দেই। মুনাফা সংক্রান্ত। আচ্ছা দেখেন, আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন করা। এখন আমরা যদি একটা কি বলে, একটা ধরনের একটা ফ্রিজ কিনলাম, কারণ ফ্রিজ কেনার কারণে আমরা কি আশা করি? আমরা আশা করি যে আইসক্রিম, ঠান্ডা পানি এগুলো সেল পাবে, আমাদের মুনাফা বাড়বে। কিন্তু এখন যদি আশেপাশের মানুষ ঠান্ডা পানি খাইতে অভ্যস্ত না হয়, আইসক্রিম না খায়, তাহলে কিন্তু আমার এই ফ্রিজ কিনেও আমার কোনো লাভ হবে না, মানে আমার মুনাফা করতে পারবো না। এই জন্য পরীক্ষায় বলে, এই যে একটা এমসিকিউ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত একটি ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব ভূমিকা রাখে। কারণ কি? দেখেন, আমি যদি শিওরলি জানি যে ওরা আইসক্রিম খায়, ওদের মানে আইসক্রিম ঠান্ডা পানিতে অভ্যস্ত আছে, তাহলে কিন্তু আমি মূলধন বাজেটিংটা প্রপারলি করলে আমি জানতে পারবো মানে আমার এটা কেনা দরকার নাকি দরকার না। আরেকটা হচ্ছে বিনিয়োগের বিশাল আকার। আকার মানে কি? দেখেন, মূলধন বাজেটিং এ তো আমি আগেই বলছি এটা একটা বড় সম্পত্তি রিলেটেড, এখানে অনেক টাকার বিষয়। এখন ফুট করে যদি আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি একটা কি কিনবো, 10টা এসি কিনবো, কিন্তু আমি কোনো মূলধন বাজেটিং করলাম না, আমি কোনো মানে ফিউচারে কি হবে দেখলাম না, তাহলে কিন্তু একটা বিশাল টাকার একটা ধরা খাওয়ার চান্স আছে। আরেকটা হচ্ছে ঝুঁকির ভিত্তি। ঝুঁকির ভিত্তি কি? মূলধন বাজেটিং যেহেতু সবগুলো ভবিষ্যৎ তথ্যের উপর নির্ভরশীল, আমি আবার বলি, এই কোয়েশ্চেন আসতে পারে, মূলধন বাজেটিং কোন তথ্যের উপর নির্ভরশীল? ভবিষ্যৎ তথ্যের উপর নির্ভরশীল। এই জন্য যেটা হতে পারে, আমার কিন্তু এই ভবিষ্যতে কি হবে আমি কিছু কিছু জানি না, তো এখানে কিন্তু রিস্ক থাকে। তাই মূলধন বাজেটিংটা করলে আমরা কিছুটা হলেও রিস্কের একটা মানে আন্দাজ করতে পারবো আর কি। এরপর দেখেন এই যে মূলধন বাজেটিং এর প্রয়োগ। প্রয়োগ মানে কোথায় কোথায় অ্যাপ্লাই করা হয়? সম্পত্তি কেনার সময়, ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। দেখেন এখানে আবার পণ্য দেখে কনফিউশন হওয়ার কিছু নাই, এটা হচ্ছে পণ্যর মানে পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আমরা যে মেশিনটা কিনবো ওইটাকে বোঝাচ্ছে। আর তারপর হচ্ছে পণ্য বৈচিত্র্যায়ন, মানে কি আমার কাছে আগে একটা প্রোডাক্ট ছিল, এখন আমি প্রোডাক্ট বাড়াবো, এই ক্ষেত্রে মূলধন বাজেটিং করা হয়। এরপরে আসেন প্রতিস্থাপন ও আধুনিকায়ন। প্রতিস্থাপন আধুনিকায়ন কি? প্রতিস্থাপন মানে হচ্ছে আমার কোনো একটা জিনিস আগে আছে, আমি একটা জিনিস আনলাম, মনে করেন আমার কাছে একটা ফ্যান আছে, আমি একটা নতুন ফ্যান নিয়ে আসলাম, মানে ফ্যান বসাইলাম, সেটাকে বলে প্রতিস্থাপন। আর আধুনিকায়ন হচ্ছে, মনে করেন আমার কাছে একটা ফ্যান আছে, কিন্তু ফ্যান চেঞ্জ করে ফ্যানের বদলে আমি সেখানে এসি লাগালাম, তাহলে এটাকে হচ্ছে আধুনিকায়ন বলা হয়। তাহলে এই দুইটা হচ্ছে মূলধন সরি, মূলধন বাজেটিং এর, এগুলো হচ্ছে মূলধন বাজেটিং এর প্রয়োগ। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখানে এই যে মূলধন বাজেটিং এর প্রক্রিয়াগুলো কি? মূলধন বাজেটিং এর প্রক্রিয়ার প্রথম ধাপ কি? এই যে নগদ প্রবাহ প্রাক্কলন। দ্বিতীয় ধাপ কি? বাট্টার হার নির্ধারণ। আর লাস্টে হচ্ছে কি? মেথড নির্বাচন, মানে কোন পদ্ধতিটা আমরা নির্বাচন করব। তো এখান থেকে পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে নগদ প্রবাহকে নির্ধারণ করার পর সেগুলোকে বর্তমান মূল্যে রূপান্তর করতে কিসের হার প্রয়োজন? বাট্টার হার প্রয়োজন। তো এটা সিকিউতে আসতে পারে, সিকি বলে শর্ট খ নম্বরে আসতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে যে নগদ প্রবাহকে বর্তমান মূল্যে বের করতে কি প্রয়োজন? বাট্টার হার। অথবা বাট্টার হার কেন প্রয়োজন? নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে।
এরপর এখানে লাগবে না এই যেগুলোর পূর্ণরূপ মনে রাখবেন। মূলধন বাজেটিং এর পদ্ধতি 4টা, কিন্তু আপনারা করেন কয়টা? 2টা। আর এগুলো পূর্ণরূপগুলো মনে রাখবেন কোনটা কি। তারপরে এই যে এখান থেকে এটা মনে রাখবেন, মূলধন বাজেটিং সবচেয়ে সহজ পদ্ধতি কি? গড় মুনাফার হার। এগুলো একটু সূত্রগুলো মনে রাখবেন। গড় মুনাফার হার যত ভালো, যত বেশি তত ভালো। আমি আমার শীট থেকে দেখাই এটা। এই যে মূলধন বাজেটিং এর এই যে সূত্র এটা, এই গড় বিনিয়োগ বের করার সূত্র এটা, এই আমরা দিয়ে দিছি। সিদ্ধান্ত কি? গড় মুনাফার হার যত বেশি বেশি তত বেশি ভালো, তত গ্রহণযোগ্য। আর এখানে বলছে প্রতিষ্ঠানের নির্ধারিত সর্বনিম্ন হার থেকে কম হওয়া ভালো, মানে হচ্ছে আমার যে প্রতিষ্ঠানের যে আমার যে নির্ধারিত আমাদের ইয়ে থাকে মূলধন ব্যয় থেকে গড় মুনাফার হার বেশি হলে ভালো। এটা অর্থ সময় মূল্য কি করে না, বিবেচনা করে না। এটা হচ্ছে তার একটা অসুবিধা। এরপর আসেন পেব্যাক কি। পেব্যাক হচ্ছে আমি যে টাকাটা বিনিয়োগ করব, এই টাকাটা আমার কাছে কত দিনের মধ্যে রিটার্ন চলে আসবে, মানে আমার টাকা আমার কাছে কত দিনের মধ্যে চলে আসবে, এটাকে বলা হয় পেব্যাক। এখন এটা এটা কিন্তু কোনো লাভের হার না, এটা হচ্ছে একটা সময়, যে সময়ের মাধ্যমে আমরা বের করি যে আমার প্রতিষ্ঠানে, মানে আমার টাকা, আমার বিনিয়োগকৃত টাকা আমার কাছে চলে আসবে, এটা ক্যালকুলেশন করা হয়। তো এখানে হচ্ছে পেব্যাকের ক্ষেত্রে যত কম হবে তত ভালো, কারণ আমি তো চাইবো না আমার টাকা অনেক দিন পরে থাকুক। এটা আচ্ছা। এখানে আমি একটু বয়ে যাই আবার। এখান থেকে আপনার এগুলো পড়লে হবে। পেবেকের সীমাবদ্ধগুলো একটু পড়বেন, কারণ এখানে বহুপদীতে পেবেকের সীমাবদ্ধতাগুলো আসে। এই যে এই সীমাবদ্ধতাগুলো পড়বেন, 1 2 3 আছে। এটা যে পেবেকে হচ্ছে অর্থের সময় কোনো লাভের হার না এটা। তারপরে পেবেক হচ্ছে কি, যার পেবেক সময়কাল কম সেটা ভালো, কিন্তু যদি একটাই প্রকল্প থাকে তাহলে আপনি বুঝবেন না যে এটা কি নিব নাকি নিব না। তারপরে যে পেবেক হচ্ছে বাইরে নগদ প্রভাব বিবেচনা করা হয় না, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না, এইগুলো একটু দেখে রাখবেন। আর এখান থেকে আরেকটা এমসিকিউ আছে যেটা পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে এই যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্ব কর্মকর্তারা মাপকাঠি হিসাবে ব্যবহার করে পেবেককে। পরীক্ষা আসতে পারে মাপকাঠি হিসাবে কোন পদ্ধতিকে ব্যবহার করে, তাহলে পেবেক। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু তাড়াতাড়ি বলতেছি যেহেতু আপনাদের ভিডিওটা ছোট হয়, এই কারণে দরকার হলে আপনারা একটু টেনে টেনে দেখবেন। আচ্ছা, এরপরে আপনাদের চ্যাপ্টার হচ্ছে ডিরেক্টলি ব্যাংকিং এ চলে যাব আমরা। দেখেন প্রথমে আছে আপনাদের ব্যাংকের, এটা ব্যাংকিং ব্যবসা তার ধরন। তো দেখেন ব্যাংকিং ব্যবসা ধরনের ক্ষেত্রে প্রথম হচ্ছে ব্যাংকের উদ্দেশ্য। দেখেন ব্যাংকের উদ্দেশ্যগুলো কিন্তু আমাদের বিভিন্ন, মানে ধরন হইতে পারে। যেমন আমাদের মালিকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য একটা, সরকারের প্রেক্ষাপটে একটা, গ্রাহকের প্রেক্ষাপটে একটা। এখন মনে করেন মালিকের প্রেক্ষাপট, একটা মালিক কেন ব্যাংক ব্যাংক মালিক কি জন্য করে? যেমন মালিক চাই তহবিল বিনিয়োগ করবে, মালিক সুনাম অর্জন করতে চায়, মালিক কি করতে চায়, যে উন্নয়নে অংশগ্রহণ করতে, মানে বিভিন্ন শিল্প, চিকিৎসা, শিক্ষা এসব খাতে বিনিয়োগ করে, মানে উন্নয়নে পার্টিসিপেট করতে চায় আর সামাজিক অবদান করতে চায়, সমাজের কল্যাণে। এটা হচ্ছে কার উদ্দেশ্য? এগুলো হচ্ছে মালিক বা ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যাংকের। তো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি মালিক বা ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য, এভাবে মনে রাখবেন। আর উদ্দেশ্য কয়টি, এটা শুধু মনে রাখবেন। 4টি, কোয়েশ্চেন কঠিন আসলে কিন্তু কয়টি দিতে পারে। এরপর আসেন সরকার বা রাষ্ট্রীয় প্রেক্ষাপট, মানে সরকারের উদ্দেশ্যে ব্যাংকের উদ্দেশ্য কি। দেখেন নোট ও মুদ্রার প্রচলন, ব্যাংক কিন্তু সরকারের হয়ে নোট মুদ্রার প্রচলন করে দেয়, তাহলে এটাকে উদ্দেশ্য। সরকারের মূলধন গঠন করে। তারপর হচ্ছে কি করে, বিনিয়োগ ও শিল্পায়ন করে। এখানে একটা আছে, ব্যাংক যে কোনো খাতে ঋণ দেওয়ার আগে ওই খাতের কি বিবেচনা করে, গুরুত্ব, এই যে গুরুত্ব বিবেচনা করে, এটা একটা এমসিকিউ দিতে পারে। কারণ কোয়েশ্চেন কঠিন আসলে এই কি বিবেচনা করে, গুরুত্ব, উদ্দেশ্য, এই টাইপের কোয়েশ্চেন দেয়। তো এগুলো একটু খেয়াল রাখবেন। এরপর কি আছে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। দেখেন মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করে কিন্তু বাংলাদেশ ব্যাংক, আর এই বাজারকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করে হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক, মানে এটা। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, কিন্তু করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, লাস্ট হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান মানে কি, যে দেশের যে কর্মসংস্থান বা চাকরির যে রেটটা বাড়ানোর জন্য। তাহলে এগুলো কাদের উদ্দেশ্যে? সরকার বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটের উদ্দেশ্যে। তাহলে কয়টা? 5টা। এখানে 4টা, এখানে 5টা। আর লাস্ট হচ্ছে ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে, মানে গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কি। আচ্ছা, ব্যাংকের প্রেক্ষাপটে হচ্ছে কি আমানত, সরি, ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে আমানত। আমরা কেন ব্যাংক অ্যাকাউন্টে খুলি? কারণ আমরা হচ্ছে চাই ব্যাংকে টাকা জমা রাখতে, এই জন্য আমাদের আমানতগুলা ব্যাংক জমা রাখে। তো এখানে একটা জিনিস কি লিখছে, সঞ্চয়ী আমানতে সাধারণত 5 থেকে 7% সুদ দেওয়া হয়, এটা একটু মনে রাখেন। আর মেয়াদি আমানতের সর্বনিম্ন হচ্ছে 1 মাস, ঊর্ধ্বে যে কোনো সময় হতে পারে। আচ্ছা, চলতি আমানতে কোনো সুদ দেওয়া হয় না, মানে চলতি হিসাবে কোনো সুদ দেয় না। নিরাপত্তার জন্য আমরা খুলি, ব্যাংক আমাদেরকে আমাদের মূল্যবান মূল্যবান দলিল, তারপর সম্পদ, এগুলো রেখে আমাদের নিরাপত্তা দেয়। উপদেষ্টা তো পরামর্শদাতা, ব্যাংক আমাদেরকে বিভিন্ন অ্যাডভাইস দেয়, বিভিন্ন পরামর্শ দিয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে। প্রতিনিধিও হচ্ছে, প্রতিনিধি মানে হচ্ছে ব্যাংক আমাদের হয়ে অনেক সময় আমাদের কাজ করে দেয়, যেমন আমাদের বাসার বিল নেওয়া, আমাদের হয়ে কোনো কোনো কন্ট্রাক্ট করা, বাসা ভাড়া নেওয়া, এগুলা অর্থ স্থানান্তর করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠায়, আর সে জীবনযাত্রার মান উন্নয়ন করে আমাদের। তো পরীক্ষায় এখান থেকে কয়টা আসছে? 6টা অপশন। তো এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, এই লাস্টেরটা, এটা পরীক্ষার সময় খ নম্বরে আসে।
আচ্ছা, এবার দেখেন একটা ব্যাংকের গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের মানে আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে একটা প্রাইভেট ব্যাংক দেওয়া যায়। কিন্তু পাবলিক ব্যাংকের ক্ষেত্রে, পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানার ক্ষেত্রে কয়জন, সেটা হচ্ছে কয়জন, 7 জন থেকে সর্বোচ্চ মানে যতজন মানে পরিচালকের সীমাহীন মানে এটা এটা দিয়ে। আচ্ছা, এগুলো একটু ভালো করে বলবেন। ব্যাংকিং ব্যবসার মূল নীতিগুলো কি, যেমন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কয়েকটা আমি বলে দিই, যেমন মুনাফার নীতিটা গুরুত্ব আছে, নিরাপত্তার নীতি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে কি অর্থের, এই যে নিরাপত্তা, যেখানে হচ্ছে কি আমাদেরকে ব্যাংক কি করে, যে আমাদেরকে আমাদের অর্থের নিরাপত্তা দিয়ে থাকে এই নীতি অনুসারে। মুনাফার নীতি কি, মুনাফার নীতি হচ্ছে ঠিকভাবে ব্যাংকিং কার্যক্রম করে মানে আমাদের যে মুনাফাটা দেয়, মুনাফা ব্যাংকের বাড়ানো, এটা হচ্ছে ব্যাংকের একটা মুনাফা নীতি। সবচেয়ে ইম্পর্টেন্ট তারল্য নীতি। তারল্য মানে কি, ধরেন আমার ব্যাংকে টাকা আছে, এখন আমি ব্যাংকে গেলাম, ব্যাংক আমার বলতেছে টাকা নেই, টাকা দিতে পারবে না, তাহলে কিন্তু ব্যাংকের যে রেপুটেশন সেটা কিন্তু খারাপ হবে। তো ব্যাংক কিন্তু আমি যাব আমাকে টাকা দিবে এই আশা করি কিন্তু ব্যাংক সব টাকা রেখে দিবে না। উনি হয়তো দেখা যাচ্ছে একটা পার্টিকুলার টাকা রেখে দিবে আর টাকাটা বিনিয়োগ করবে, কারণ ওনারও তো লাভ করতে হবে। এই জন্য ব্যাংক এমন ভাবে টাকাগুলো রাখে যেমন কাস্টমারকে টাকা দিতে পারে আবার তাদের লাভও হয়। এই জন্য এটাকে তারল্য নীতি বলে। আচ্ছা, সচ্ছলতা নীতি মানে কি, দায় পরিশোধের অক্ষমতা। সচ্ছলতা মানে কি, একটা ব্যাংক যেন দেউলিয়া হইতে না পারে, মানে তাদের যেন আর্থিকভাবে সচ্ছল হয়। দক্ষতা মানে কি, দক্ষতা মানে হচ্ছে কম ব্যয়ে অধিক সার্ভিস দেওয়া। মনে করেন হচ্ছে মানে একটা কাজ আপনি কম সময় নিয়ে সর্বোচ্চ বেস্ট দিতে পারবেন, সেটা হচ্ছে দক্ষতা। এটাও ব্যাংকের একটা নীতি। প্রচারের নীতি, এগুলো একটু দেখবেন, এগুলো লাগে না। উন্নত, এই যে একটু দেখবেন বিনিয়োগের নীতির ক্ষেত্রে বিনিয়োগের কি কি কনসিডারেশন বিবেচনা করা হয়, আকার, মেয়াদ, সুদের হার, এগুলা। তারপরে এই যে ঋণ মঞ্জুর নীতি, ঋণ প্রদানের ক্ষেত্রে উৎপাদনশীলতা ও লাভজনকতা বিবেচনা করে। এই ব্যাপারে অনুৎপাদনশীল অনিশ্চিত ক্ষেত্রে ঋণ প্রত্যাখ্যান করা হয়। মানে যখন আপনি ঋণ দিবেন সেটা যদি উৎপাদনশীল হয়, মানে এটা যদি লাভবান হয়, ওইখানে ঋণ দিবেন, না দিলে এখানে দিবেন না। মৃত্যু বেতন নীতি হচ্ছে কি, যত খরচ কমানো যায়। লাস্ট আছে যেটা দিবেন বিশ্বায়ন নীতি। বিশ্বায়ন নীতি কি, এই যে বৈদেশিক বাণিজ্য, ঋণ দান, নোটিশ। পরীক্ষা আসতে পারে কোন ক্ষেত্রে বিশ্বায়ন করা হয়, নীতি ফলো করা হয়, এই 3টা ক্ষেত্রে মাথায় রাখবেন, এই 3টা লাইন। এরপর আসেন কার্যভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে, এখানে একটু দেখি। আচ্ছা, এটা যেহেতু বইয়ের এখানে অনেকে হয়তো বই মিল থাকতে নাও পারে, আচ্ছা আমি একটু বলে রাখি, তাহলে just দেখে নিন। দেখেন কেন্দ্রীয় ব্যাংক মানে কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সব দেশে ব্যাংকের একজন মানে কি বলা হয়, গডফাদার। গডফাদার মানে কি, মানে বাংলাদেশের গডফাদার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, মানে সব ব্যাংকের মুরব্বী, তারা অন্যান্য ব্যাংকে চালায়। তো প্রত্যেকটা দেশে এরকম একটা করে কে থাকে, কেন্দ্রীয় ব্যাংক থাকে। যেমন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডে ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানে ব্যাংক অফ জাপান। ওরা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। ওদের কাজ কি, ওদের কাজ হচ্ছে মুদ্রা প্রচলন করা, অর্থ সরবরাহ করা, ঋণ নিয়ন্ত্রণ করা। মানে এদের কাজ হচ্ছে মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে তাদের প্রধান এবং বিশেষ কাজ। এরপরে হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আমরা যে ব্যাংকগুলো সাধারণত দেখে থাকি, যারা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমাদের টাকা নিয়ে দৈনন্দিন যে লেনদেনগুলো করে সেটা। কৃষি ব্যাংক কি, কৃষি ব্যাংক হচ্ছে কৃষির উন্নয়নে কাজ করে, মানে এটাকে স্পেসিফিক সেক্টর নিয়ে কাজ করে, যেমন কৃষি ব্যাংক, রাষ্ট্রীয় উন্নয়ন কৃষি ব্যাংক, এগুলা। শিল্প ব্যাংক কারা, যারা হচ্ছে কোনো যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ এসবের জন্য লোন দেওয়া থাকে, এগুলোকে বলে শিল্প ব্যাংক। যেমন একটা সবচেয়ে পরিচিত শিল্প ব্যাংক হচ্ছে বিডিবিএল, এটা পরীক্ষা আসে। বিডিবিএল পূর্ণরূপ কি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এরপরে বিনিয়োগ ব্যাংক, যেখানে মুদ্রার বিনিময়, রপ্তানি, এগুলো নিয়ে আলোচনা করে। আর অন্য অনেক কিছু ব্যাংক আছে, এখান থেকে আপনি জাস্ট এখানে দেখবেন বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংক কারা, যারা হচ্ছে কোনো কোম্পানির শেয়ার বিক্রি, মানে শেয়ারের বিক্রির অবলেখক হিসাবে কাজ করে। অবলেখক মানে দালাল আর কি, আমরা যেটা বলি, যেটা বুঝি দালাল হিসাবে বা অবলেখক হিসাবে কাজ করে, তারা হচ্ছে বিনিয়োগ ব্যাংক বলে এদেরকে। এরপরে আসেন হচ্ছে মালিকানা ভিত্তিক ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানা, যেটা রাষ্ট্রের মালিকানা থাকে, যেমন সোনালী জনতা, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক। যৌথ মূলধনী মানে কি, যেখানে হচ্ছে কি মানে যৌথ কোম্পানি আইনের অধীনে চলে, যেখানে প্রাইভেট পাবলিক ওদের আদলে করা হয়, সেটাকে যৌথ মূলধনী। সমবায় কোনটা, সমবায়ের নীতি অনুসারে, যেমন সমবায়ের একটা আইন আছে, আপনাদের যেহেতু সমবায় নাই ওইখানে এটা বলা আছে। আর এনজিও মানে বেসরকারি ব্যাংক। বিদেশি ব্যাংক মানে যেটা হচ্ছে এক দেশের ব্যাংক অন্য দেশে কার্যক্রম করে। আঞ্চলিক ব্যাংকের ক্ষেত্রে অঞ্চল, অঞ্চল মানে একটা রিজিয়নের মধ্যে, মানে একটা এরিয়ার মধ্যে কাজ করে। যেমন দেখবেন রাজশাহীতে একটা ব্যাংক আছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা রাজশাহীর মধ্যে কাজ করে, তাহলে এটা একটা আঞ্চলিক ব্যাংক। জাতীয় ব্যাংক মানে হচ্ছে এটা পুরো একটা দেশের, মানে পুরো দেশে কাজ করে। যেমন আমরা অনেক ব্যাংকই তো দেখি, রাজ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, এটা। আর আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে যখন একটা দেশের জাতীয় সীমানার গণ্ডি ভেদ করে আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়, তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে, ইন্টারন্যাশনাল ব্যাংক। এরপর দেখেন বিশেষ গ্রাহক, গ্রাহকের ভিত্তিতে কিন্তু ব্যাংক আলাদা আলাদা থাকে। একটা শ্রমিক ব্যাংক, যারা শ্রমিকদের, মানে যারা দেখবেন অনেক এখানে কলকারখানা, গার্মেন্টস থাকে, এখানে যে শ্রমিকদের জন্য আলাদা ব্যাংক করা হয়। নারীদের ব্যাংক, নারীদেরকে তাদেরকে সঞ্চয় উৎসাহিত করা বা তাদেরকে মানে ব্যাংকের সাথে লেনদেন ইউজ টু করার জন্য নারীর ব্যাংক থাকে। স্কুল ব্যাংক হচ্ছে স্কুল স্টুডেন্টদের জন্য তাদের টাকা পয়সা সঞ্চয়ের উদ্দেশ্যে, যেমন 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা।
ভোক্তা ব্যাংক হচ্ছে মানে ভোক্তাদের, যেমন ভোক্তাদের মানে যাদের একটা ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তাদেরকে বাকিতে কেনাকাটার একটা সুযোগ করে দেয়, এটা হচ্ছে ভোক্তা। এবার আসেন সুদমুক্ত ব্যাংক। সুদমুক্ত ব্যাংকটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে বিষয়টা ওইটা দিয়ে, ইসলামী ব্যাংকিং 1983 সালে। এখন দেখেন এখানে চারটা কনসেপ্ট আছে, এই চারটা কনসেপ্ট খুব ভালো করে পড়তে হবে। এরকম চারটা কনসেপ্ট অনেকেই বুঝে না, আমি আমার সেটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আমি একটু দেখাই দিই। এই যে প্রথম হচ্ছে মুদারাবা। মুদারাবা কি? মুদারা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে ব্যাংক কি করে, মূলধন দেয়। মানে ব্যাংক আপনাকে টাকা দিবে আর গ্রাহক তার শ্রম ও মেধা দিবে। মানে মনে করেন ব্যাংক আমাকে টাকা দিল, আমি হচ্ছে আমার শ্রম দিব আর মেধা দিয়ে আমি কাজ করব। আর এর নীতি কি? নীতিটা হচ্ছে এরকম যে আমি একটু লিখি, সাহিব আল মাল, মানে কি, পুঁজিদাতা হচ্ছে ব্যাংক আর গ্রাহক হলো ব্যবস্থাপক। মানে আমাকে ব্যাংক টাকা দিয়ে বলতেছে, ধরো তুমি ব্যবসাটা চালাও, আমি চালাবো কিন্তু ব্যাংক টাকা দিবে। তাহলে লাভ লোকসান কেমনে হবে? লাভ লোকসান হচ্ছে মানে একটা ভাগ থাকবে, মানে ওরা একটা বলে দিবে এত% লাভ তোমার, এত% আমার। কিন্তু লোকসান যদি হয় তখন পুরো লোকসানটা ব্যাংক নিবে। আবার আমি বলি, এখন ব্যাংক লোন নিবে বলে আমি অবহেলা করবো তাইলে হবে না। আমি যদি অবহেলা না করে থাকি, মানে আমার যদি পর্যাপ্ত পরিমাণে শ্রম থাকে কিন্তু তারপর যদি লস করি, লস পুরো টাকাটা নিবে কে? ব্যাংক নিয়ে নিবে। মুসারাকা কি? মুসারাকা হচ্ছে একটা যৌথ অংশীদারি ব্যবসা। মানে ধরেন ব্যাংক গ্রাহক দুইজনেই, আমিও টাকা দিব, ব্যাংকও টাকা দিবে। দুইজনে টাকা দিয়ে দুইজনে একটা নির্দিষ্ট মূলধনের অনুপাতে আমরা নিব, লাভ লস মিলাই। লাভ হইলেও ব্যাংক নিবে, আমিও নিব, লস হইলে ব্যাংক নিবে, আমি নিব, মানে যৌথ মালিকানা। মোরাবাহা কি? মোরাবাহা হচ্ছে একটা মানে এটা একটা ক্রয় বিক্রয় পদ্ধতি। মনে করেন আমার একটা ডেলিভারি ভ্যান দরকার, যার দাম হচ্ছে 10 লাখ টাকা। এখন আমার কাছে টাকা নাই, এখন আমি ব্যাংকের কাছে যাই, বলছি আমি ডেলিভারি ভ্যান নিতে চাই। তখন ব্যাংক কি করবে? আমার হয়ে আমাকে টাকা দিবে না, আমার হয়ে ওই ডেলিভারি ভ্যানটা কিনবে, কিনে টাকাটা আমাকে দিয়ে দিবে। তখন আমি কি করবো? ওই টাকাটা ব্যাংকে সুদ সহ, এখানে ব্যাংকে একটা সুদ দিতে হবে, যেহেতু ব্যাংক আবার আচ্ছা সুদ বললে তো আবার বললো যে ভাই এটা তো সুদের না। সুদ না, ব্যাংক আমার কাছে লাভে বিক্রি করবে। ধরেন ব্যাংকটা 10 লাখ টাকায় কিনছে, আমার বললো তুমি 12 লাখ টাকায় তোমার কাছে বিক্রি করো, তুমি 12 লাখ টাকা আমাকে কিস্তিতে দিয়ে দিবা 2 বছর। তাহলে বলতেছে আমি তোমাকে সুদ নিতেছি না, আমি তোমাকে কিস্তি হিসাবে লাভে বিক্রি করতেছি, তুমি খালি টাকাটা আমাকে ভেঙে ভেঙে দিবা, এটি। আর ইজারা মানে হচ্ছে লিজ। লিজ মানে কি? ধরেন আমরা যখন একটা মানে আমাদের হয়ে ব্যাংক কোনো একটা জিনিস আমাদেরকে মানে ভাড়া দেয়, ভাড়া বলতে কিরকম, ধরেন একটা হাসপাতালে একটা এক্সরে মেশিন প্রয়োজন, এখন ব্যাংক কি করলো? ওই মেশিনটা কিনে হাসপাতালকে কি করবে? কিনে দিবে হাসপাতালকে, ব্যাংক ভাড়া দিয়ে, সরি, ব্যাংকে হাসপাতাল ভাড়া দিবে। মনে করেন হাসপাতালের জন্য একটা, আচ্ছা হাসপাতাল বাদ দিলে, মনে করেন আমার একটা কোচিং এর জন্য একটা কি দরকার, মনে করেন হচ্ছে একটা কম্পিউটার প্রিন্টার, এগুলো দরকার। এখন ব্যাংক আমাকে কিনে দিছে, কিনে দিয়ে বলতেছে যে ধরো তোমার কিনে দিছি, তুমি এটা ইউজ করো আর প্রত্যেক মাসে আমাদেরকে ভাড়া দিবা। তো অনেক সময় কি হয়, একটা চুক্তি থাকে এখানে, মেয়াদ 10 বছর 20 বছর। মেয়াদ শেষ হয়ে গেলে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে ব্যাংকে এই মেশিনটা ফেরত দিয়ে দিতে হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট প্রাইজে আমরা হাসপাতাল থেকে মানে মানে আমাদের কোচিং এটা কিনে নিতে পারে ওই ব্যাংক থেকে, ব্যাংকের সম্পদটা। এরপর আসেন বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে যেটা যেটা পড়বেন, প্রথম হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আমি আমি বইয়ে যে আপনাদের, এই যে বাণিজ্যিক ব্যাংকের প্রথম দেখবেন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য বা মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন, এটা আসতে পারে। বিশেষ উদ্দেশ্য কি? মূলধন গঠন, এটা আসতে পারে। বিনিময়ের মাধ্যমে সে ব্যাংক কি কি প্রচলন করে? চেক, হুন্ডি, বিল, এগুলো প্রচলন করে। ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জনকল্যাণ, এটা আসতে পারে। তারপরে আসতে পারে হচ্ছে এই যে অর্থ সম্পদের সকল খাতকে সমান্তলে মানে উন্নত করা, এটা কি? এটা হচ্ছে সম্পদের সুষম বন্টন, এটা দিতে পারে। এরপরে আহ এই যেটা ব্যাংকের বিশেষ লক্ষ্য কি? শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। এই জিনিসগুলো আপনি দেখবেন, কোনটা লক্ষ্য, কোনটা উদ্দেশ্য, কোনটা মৌলিক, কোনটা পরোক্ষ, এই চারটা, এগুলো দেখবেন। এখানে মোট 14টা উদ্দেশ্য আছে, এটা একটু মনে রাখবেন। আর এখানে একটা জিনিস আছে, বাণিজ্যিক ব্যাংক এই যে এখানে বলছে যে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে যে কাজ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী করে, বলছে প্রয়োজনে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদীও হতে পারে। এরপর দেখেন বাণিজ্য ব্যাংকের কার্যাবলীকে দুইটা ভাগে ভাগ করে, এটা অনুসরণ করে কি কোশ্চেন আসে এরকম। ব্যাংকের সেবাকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে বিশেষ। প্রধান কোনটা? প্রধান কাজগুলো কোনগুলো? এই যে এগুলা। যেমন প্রথম কি আছে? আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমরা কি করি? আমরা হচ্ছে ব্যাংক আমাদের কাছ থেকে আমানত নেয়, নিয়ে সে আমানত ব্যাংকে জমা রাখে, জমা রেখে তারা কি করে? আমাদেরকে সুদ দেয় একটা, কিন্তু চলতি হিসাবে কোনো সুদ দেওয়া থাকে না, মনে রাখেন। মূলধন গঠন কি? ব্যাংক আমাদের এই টাকা নিয়ে তারা একটা ক্যাপিটাল গঠন করে, যেন সবার থেকে টাকা নিয়ে একটা বড় ধরনের একটা পুঁজি বানাবে, বানায় সেই পুঁজি তারা কি করবে? ঋণ মঞ্জুর, মানে অন্য অন্য খাতে তারা ঋণ দিবে, ঋণ দিয়ে সেখান থেকে যে লাভ আসবে সেই লাভ তারা, সুদটা তারা গ্রহণ করবে। আচ্ছা, ঋণ আমানত সৃষ্টি, এটা খুব ইম্পর্টেন্ট। ঋণ আমানত কি? অনেক সময় হয় না যে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে অনেক সময় আমাদেরকে টাকা কিন্তু ব্যাংক সরাসরি ক্যাশে দেয় না, ক্যাশ টাকা দেয় না।
তখন আমাদেরকে বলে যে একটা অ্যাকাউন্ট খুলেন ব্যাংকে। অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টে আমরা টাকা জমা দিয়ে দিব, ওই অ্যাকাউন্টে যে টাকা জমা দেয় এটাকে বলে ঋণ আমানত হিসাব। আচ্ছা, বিনিময়ের মাধ্যমে এটাকে বলছি নোট ইস্যু। আচ্ছা, নোট ইস্যু মানে কি দেখেন, সাধারণত বাণিজ্য ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক। মানে ধরেন বাজারে টাকা ছাপানো, টাকা বা নতুন টাকা বানানো, এগুলো করে কি কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাণিজ্যিক ব্যাংক ওই টাকাকে বাজারে ছড়িয়ে দিতে সাহায্য করে। মনে করেন যেমন একটা কথা, ধরেন আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, আমি একটা কম্পিউটার কিনবো, এখন আমি যখন চেকে পরিশোধ করবো টাকাটা, তাহলে এই চেকটা কিন্তু আমার মুদ্রার বিকল্প হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, এই চেকটা বিনিময়ের মাধ্যম বা মুদ্রার বিকল্প, তখন কিন্তু এটা আমার ওই যে নোটটা ইস্যু হচ্ছে, মানে পরোক্ষভাবে বাণিজ্যিক ব্যাংক মুদ্রা প্রচলন করতে সহযোগিতা করে। ওচি মানে ট্রাস্টি, ট্রাস্টি মানে কি, ট্রাস্টি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মানে মাঝে মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলা তাদের মক্কেলদের, তাদের সম্পদের ওচি হিসাবে কাজ করে। ওচি মানে কি, তাদের ট্রাস্টি হিসাবে কাজ করে। আচ্ছা, এলসি, এই যে এলসিটা খুব ইম্পর্টেন্ট, আমি এলসিটা আমার এখান থেকে দেখাই। আচ্ছা, আমি এখান থেকে বলি এলসিটা কি, আগে এটা একটু দেখেন। এলসি হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা প্রত্যয়নপত্র। এটা কি বিদেশি না দেশে? এটা হচ্ছে একটা বৈদেশিক বাণিজ্য একটা প্রত্যয়নপত্র। আচ্ছা একটু, আচ্ছা এটা একটা বৈদেশিক বাণিজ্যে একটা প্রত্যয়নপত্র, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কি করি, আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদান ব্যবস্থা করি। কাকে? রপ্তানিকারককে। মানে আমরা আমদানিকারক যে কিনবে তার থেকে টাকা নিয়ে রপ্তানিকারককে আমরা অ্যাডভান্স টাকা দিয়ে দিই। তো এটার মানে এটাকে বলা হয় কি, এলসি। তো এলসিটা একটু বিদেশি বাণিজ্যে ব্যবহৃত হয়। এছাড়াও এটা আমার সাপ্লিমেন্টে আছে, আমার যারা স্টুডেন্ট তারা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন। এটা একটা কি কাজ, এই যে প্রতিনিধিত্বমূলক কাজ, পরীক্ষা আসতে পারে। তারপরে এখানে মূলধন, এখানে এগুলা মূলধন গঠন, অর্থ স্থানান্তর। আচ্ছা, এখানে একটু বিশেষ কাজগুলো দেখবেন, যেমন ব্যাংক, এগুলো কি কি আছে, এগুলো পয়েন্টগুলো জাস্ট মনে রাখবেন এমসিকিউর জন্য, তাইলেই হবে, খুব বেশি একটা লাগবে না। জাস্ট এই পয়েন্টগুলো মুখস্থ রাখবেন যে কোনটা বিশেষ কোনটা প্রধান, তাইলেই পারবেন। এরপর দেখেন বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি। উৎস হচ্ছে কয়টা? 4টা। একটা হচ্ছে পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, আমানত, ধার গ্রহণ। পরিশোধিত মূলধন কি? ধরেন বাণিজ্যিক ব্যাংকের মানে ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎস হচ্ছে কি, পরিশোধিত মূলধন। এটা পরীক্ষা আসে, ব্যাংকের প্রাথমিক তহবিলের উৎসই হচ্ছে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন মানে কি, যখন আমরা যেমন এক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি করে, মালিকরা নিজের টাকা কালেক্ট করে, আর যৌথ মূলধনের ক্ষেত্রে কি করে, যে তারা শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করে, এটাকেই বলা হয় পরিশোধিত মূলধন। সংরক্ষিত তহবিল কি, যখন মুনাফার একটা অংশ তারা মানে বন্টন না করে রেখে দেয় মূলধন হিসেবে ব্যবহার করতে, এটাকে বলে সংরক্ষিত তহবিল। আমানত কি, আমানত হচ্ছে একটা বাহ্যিক উৎস, গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস। যেমন ব্যাংক কিন্তু জনগণের টাকা বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে, তাহলে এটা হচ্ছে কি, এটা একটা বাহ্যিক উৎস। ধার গ্রহণ কি, ধার গ্রহণ মানে হচ্ছে যখন ওদের টাকা দরকার হয়, ওরা অনেক সময় কি করে, মানে অন্য অন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। এই যেগুলো হচ্ছে বাণিজ্য ব্যাংকের আয়ের উৎস, আয়ের উৎসগুলো পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। এগুলো হচ্ছে ব্যয়ের উৎস, এই পয়েন্টগুলো মুখস্থ রাখবেন, কারণ পরীক্ষা আসতে পারে কোনটি আয়ের উৎস, কোনটি ব্যয়ের উৎস। আর এখানে কয়েকটা জিনিস দেখবেন, আমি একটু বলে রাখি। যেমন ধরেন আহ এই যে ঋণের সুদ, প্রথম হচ্ছে বাণিজ্য ব্যাংকের আয়ের প্রধান উৎস কি, ঋণের সুদ। এরপরে এটা একটু দেখবেন, এটা পরীক্ষা বেশি আসে, মানে প্রধান আয়ের উৎস। এরপরে যে বাণিজ্যিক ব্যাংক দলিল গহনা এগুলো লকারে রাখলে কি আদায় করে, সার্ভিস চার্জ, মনে রাখবেন সার্ভিস চার্জ। এরপরে মনে রাখবেন, এই যে বাণিজ্যিক ব্যাংক শেয়ার বিক্রি করে কি করে, আয় আয় করে, এটা দেখবেন। এই যে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়নপত্র ইস্যু করে কি আদায় করে, কমিশন আদায় করে, এটা দেখবেন, এলসি আদায় করে। আচ্ছা, আর এগুলো হচ্ছে এই যে উচিত হিসাবে কি আদায় করে, কমিশন আদায় করে। আর এই ব্যয়ের খাতগুলোর নামগুলো মনে রাখবেন, যে কোনগুলো ব্যয়ের খাত, কিসে কিসে খরচ করে। এরপর আসেন লাস্ট চ্যাপ্টার, ব্যাংকের আমানত। দেখেন ব্যাংকের আমানতের ক্ষেত্রে, ব্যাংক আমানত কি, ব্যাংক আমানত হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূল উৎসই কি, আমানত। আমাদের আমানত ছাড়া তো আমরা কিছু পারবো না। তো আমানত বলতে বোঝাচ্ছে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি একটা অ্যাকাউন্টের মাধ্যমে, এটাকে বলা হয় আমানত। কারণ আমরা কি আমরা যেমন চলতি, সঞ্চয়, স্থায়ী এইসবের মাধ্যমে কি করি, আমাদের টাকাগুলো আমরা ব্যাংকে জমা রাখি। এখন কথা হচ্ছে, এই যে ব্যাংকে আমরা টাকা জমা রাখি, এর উদ্দেশ্য কি? দেখেন আগের মতোই গ্রাহকের এক ধরনের উদ্দেশ্য, ব্যাংকের একটা, অর্থনীতির একটা। আমরা কেন, মানে আমি এজ এ গ্রাহক, এজ এ কাস্টমার, আমি কেন টাকা জমা রাখি? কারণ আমার নিরাপত্তা লাগবে, আমি যেন ব্যবসায়িক লেনদেন করতে পারি, আমি যেন ঋণের সুবিধা পাই, আমি যেন একটু ঝুঁকি বিনিয়োগ, মানে আমার ঝুঁকিহীন, মানে আমার যেন ঝুঁকি না থাকে, আমি যেন বিভিন্ন সার্ভিস নিতে পারি এবং আমার টাকার প্রয়োজন হলে আমি মেটাইতে পারি। এগুলো হচ্ছে আমার রিজন। ব্যাংক কেন নেই এমন, কারণ ব্যাংক চাই এটা একটা তহবিল বানাবে, এটা একটা বিনিয়োগ করবে, এটা বৈদেশিক যে বিনিময় এটা করবে। আর অর্থনীতির ক্ষেত্রেও কি কল্যাণ, সঞ্চয় প্রবণতা বাড়ে, অর্থনীতিতে পুঁজি বা মূলধন বাড়ে, বিনিয়োগ বাড়ে, আন্তর্জাতিক বাণিজ্য বাড়ে।
এই পয়েন্টগুলো অবশ্যই রাখবেন। এখানে কয়টা? 6টা, এখানে কয়টা? 3টা, এখানে কয়টা? 4টা। এগুলো মুখস্থ করে যাবেন। 6টা, 3টা, 4টা আসতে পারে। আবার কোনটা কোনটা এটা মুখস্থ রাখবেন, পরীক্ষা আসতে পারে। গ্রাহকের প্রেক্ষাপটে কোনটি, ব্যাংকের প্রেক্ষাপটে কোনটি, খুব ভালো করে দেখে যাবেন। এবার আসেন এই যে সাধারণত ব্যাংকের প্রধান হিসাব হচ্ছে 3টা: চলতি, সঞ্চয়ী, স্থায়ী, এই 3টা। আর এছাড়া কিছু হিসাব আছে, আমি এটা একটু বলে দিই, এখানে করে আমার শিটে আছে। আচ্ছা দেখেন, চলতি হিসাবে কি, চলতি হিসাবের মূল মূল বৈশিষ্ট্য কি, এখানে যতবার খুশি টাকা ততবার আপনি জমা রাখতে পারবেন, আপনার যতবার মনে চায় ততবার টাকা রাখতে পারবেন, মানে এখানে যতবার খুশি টাকা তুলতে পারবেন। কিন্তু এই হিসাবে ঝামেলা হচ্ছে, যেহেতু এই হিসাব আপনি বারবার টাকা রাখবেন, উত্তোলন করবেন, ব্যাংকে তো আপনার টাকাটা ইউজ করতে পারতেছে না, এই জন্য এই হিসাবে সাধারণত কি করা হয়, সুদ দেওয়া হয় না। আবার দেখেন, এই হিসাবের মানে আপনাকে একটা সার্ভিস তো অবশ্যই দিবে। এই হিসাবটা কাদের জন্য ভালো? এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কারণ ব্যবসায়ীরা প্রচুর লেনদেন করে, এই জন্য তাদের জন্য এই হিসাবটা ভালো। আর এই হিসাবের একটা বিশেষ সুবিধা হচ্ছে, এখানে একটা জমাতিরিক্ত উত্তোলন, এই যে ব্যাংক জমাতিরিক্ত, এই সুবিধাটা চলতি হিসাবে দেওয়া হয় একমাত্র, এটা একটু মনে রাখবেন। সঞ্চয় হিসাব কোনটা? যেখানে আপনি কি যখন খুশি টাকা জমা রাখতে পারবেন, মানে উত্তোলন করার ক্ষেত্রে হয়তো বইয়ে লেখা আছে সপ্তাহে 2বার অথবা নিয়ম অনুসারে, মানে আপনি এখন এটা নিয়ম নাই, এখন অনেকবারই তোলা যায় আর কি। তো এখানে সুদ অল্প পরিমাণে দেয়, অল্প বলতে কি একদম অল্প, কারণ এখানে দেখা যাচ্ছে টাকাগুলো তোলা হয় এই কারণে অল্প। আর এটা সাধারণত এই যে নির্দিষ্ট আয়ের মানুষ, যেমন ছাত্র মানুষ, এই সাধারণ জনগণ যারা একটা সঞ্চয় প্রবণতা, তারা ইউজ করে। আর স্থায়ী হিসাব কোনটা? স্থায়ী হিসাব হচ্ছে যারা ধরেন রিটায়ারমেন্টে যায়, একটা বড় ধরনের অ্যামাউন্ট পায়, 5 লাখ 10 লাখ, বা যাদের কাছে একটা বড় অ্যামাউন্ট আছে, তারা একবারে এক মানে একটা বড় সময়ের জন্য রেখে দিবে। মনে করেন আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি একটা অ্যাকাউন্ট খুলে টাকা রেখে দিব, 5 বছর ইউজ ধরবো না, এটাকে বলা হয় স্থায়ী হিসাব। এটাকে এফডিআর বলা হয় বা এফডি বলা হয়। তো এটাতে সর্বোচ্চ পরিমাণে সুদ দেওয়া হয়, কারণ যেহেতু এই টাকাটা আপনার ইউজ করতে পারতেছে ব্যাংক। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। আর এছাড়া কি আছে? ডিপিএস। ডিপিএস বলতে কি বোঝাচ্ছে? ধরেন প্রতি মাসে আমরা 500 করে 5 বছরের জন্য জমা রাখবো, মানে প্রত্যেক মাসে 500 দিব, 5 বছর জমা রাখবো, এটাকে বলা হয় ডিপিএস। এরপর কি আছে? স্কুল সঞ্চয় হিসাব, মানে স্কুল স্টুডেন্টদের জন্য বা 18 বছর কম বয়সী যারা আছে তাদের জন্য একটা মানে মোটামুটি মানে সার্ভিস নেওয়া হয় না, তাদেরকে একটা অ্যাকাউন্ট করে দেয়। বীমা সঞ্চয় কারা? বীমা সঞ্চয় হচ্ছে এখানে আপনি সঞ্চয় হিসাব আর জীবন বীমা দুইটারই সুবিধা পাবেন। মানে এখানে আপনার কি করা হয়, যেমন এই যে বইয়ে খুব সুন্দর করে এটা বলা আছে, এই যে আমি আপনাকে দেখাই দিই। এই যে আহ এই যে এই হিসাবে কি হয়, ধরেন আপনার কাছে একটা টাকা জমা রাখবেন, ওই জমা থেকে আপনাকে কিছু সুদের অংশ, মানে সুদের কিছু অংশ হতে আপনার প্রিমিয়াম বাদ দেওয়ার পর মোটা অঙ্কের বীমা করা হয়। মানে হচ্ছে কি, মানে ধরেন হচ্ছে আপনার যে জমা টাকা আছে, এখান থেকে কিছু টাকা আপনার প্রিমিয়াম বাদ দেওয়ার পর বাকি টাকা আপনার নামে একটা কি করা হয়, বীমা, মানে মোটা অঙ্কের একটা বীমা করে রাখে। এরপরে ডিপিএস এর কথা বলছি, ঋণ আমানত হিসাব আগেই বলছি। এটা মনে রাখেন, এটা হচ্ছে রেসিডেন্ট ফরেন কারেন্সি, এটাকে আরএফসিডি অ্যাকাউন্ট বলা হয়। যে আমি লিখে দিচ্ছি আমার এখানে, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, এটা আসতে পারে। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যাংক খোলার জন্য কি কি লাগবে, এগুলো দেখলেই পারবেন। আচ্ছা, লাস্টে এখান থেকে ক্রেডিট কার্ডটা দেখবেন। ক্রেডিট কার্ড হচ্ছে একটা ধরনের ব্যক্তিগত লোন, যেটার মাধ্যমে আমরা কি করি, এটা বাকিতে কেনা বেচা করি। এটিএম এর পূর্ণরূপটা দেখবেন, অটোমেটিক না, অটোমেটেড টেলার মেশিন, এটা দেখবেন। আর কেওয়াইসি পূর্ণরূপ দেখবেন, নো ইউর কাস্টমার, এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে পরিচিতির জন্য একটা ইয়ে করা হয়। আর কিছু আছে? আর লাগবে না, শেষ, এনাফ। এই যে আপনাদেরকে আমি যা যা দেখাইছি, এইগুলা যদি একটু ভালো করে দেখে যান, মানে যারা আগে পড়েও না কখনো, তারা ওদের ইনশাল্লাহ মানে আপনার 20 থেকে 22টা এমসিকিউর উপরে আসবে। আর যারা ভালো স্টুডেন্ট আগে পড়ছেন, বা এটা দেখলে হয়তো আমাদের 27, 28, 30টার মতো হইতে পারে ইনশাল্লাহ। তো আমি একটু তাড়াতাড়ি বলছি, উপর উপরে এত ডিসক্রাইব করে নেই, কারণ যেহেতু এটা শর্ট ভিডিও, আপনাদের এত ভিডিও দেখতে পারবেন না, এই কারণে। তো সবাইকে শুভকামনা, আসসালামু আলাইকুম।